Today we will be solving the October-November 2016 paper 1, question 1, inshallah. It was your task. I hope you did solve. So I will just clarify one after another. So let's start. Let's not waste any time. So let's start with question number 1. So আমরা 1 2 এগুলো ডিসকাস করে ফেলছি মোটামুটি ইয়া পর্যন্ত কোশ্চেন নাম্বার 9 পর্যন্ত ডিসকাস করে ফেলছি, রাইট? লাস্ট দিন, রাইট অর রং? চেক করেন তো। আমি সরি, আমার এমার্জেন্সি 10 পর্যন্ত হয়েছে। 10 পর্যন্ত করেছি, রাইট? ওকে। We already discussed up to question number 10. আমরা 11 থেকে আজকে অনওয়ার্ড ডিসকাস করব ইনশাআল্লাহ। সো 10 পর্যন্ত কারো কোনো কোশ্চেনস আছে আপনাদের? স্যার এটা বুঝি নাই এরকম কোনো কোশ্চেনস আছে? নো স্যার। ওকে, তাহলে আমরা স্টার্ট করি কোশ্চেন নাম্বার 11 থেকে। So a car has mass. A person needs to push the car with force F in order to give the car acceleration A. The person needs to push the car with force 2F in order to give the car acceleration 3A. Which expression gives the constant resistive force opposing the motion of the car? Pretty easy, straightforward. যদি আপনাদের কারো কোনো ক্যালকুলেশনে হেল্প লাগে, I'll show you the calculation. যদি হেল্প না লাগে then I will not show. লাগবে? ঠিক আছে। আরহান বলতেছে লাগবে। সো আমরা আরহানের সুবিধার জন্য আমরা আমাদের ক্যালকুলেশনটাকে শো করতেছি। কি বলতেছে তারা? বলো তো আরহান। তারা বলতেছে if the person applied a force F then he gave the acceleration A, right? The person এর mass কত? F, তো আমরা যদি বলি F minus the resistive force is equal to ma. Does that make sense? Does it make sense? আমাদের কি বের করতে হবে বাবা? বের করতে হবে হলো রেজিস্টিভ ফোর্সটাকে, রাইট? সো রেজিস্টিভ ফোর্সটাকে যদি আমরা বের করতে চাই তাহলে আমরা আমাদের দুটো ইকুয়েশন এখানে আমরা খেয়াল করব। একটা হচ্ছে for 2F minus the same resistive force is equals to 3 times the acceleration, right or wrong, considering mass is constant. সো এখানে আমরা দুটো কাজ করতে পারি। একটা হচ্ছে আমরা এখানে রেজিস্টিভ ফোর্স বের করার জন্য এখানে F কে সাবজেক্ট করে দিতে পারি। Let's make the F subject. So F equals to R plus ma. এটাকে আমরা ইকুয়েশন 1 দিলাম। এই ইকুয়েশন 2 তে এসে আমরা ইকুয়েশন 1 এর ভ্যালুটাকে রিপ্লেস করে দিই। Let's do it. তো খেয়াল করো, সরি the R. So 2F মানে কি 2R plus 2ma, right or wrong? 2R plus 2ma এখানে কি আছে? minus R equals to 3ma. কিসের ভ্যালু বের করতে হবে আমাদের? রেজিস্টিভ ফোর্স R. 2R minus R is already R. 2ma আমি আবার ইকুয়েশন কল করে দিলে 3ma minus 2ma becomes ma. So resistive force is equals to the mass into acceleration. Yeah. Quran plus Nabila, yeah, Baba. Yes, sir. Yes, sir. দেখেন মানে কোশ্চেন গুলোর মানে আমরা যে স্টাইলটা ফলো করি সলভিং এর জন্য, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, রাইট? সো কি দেয়া আছে? আমরা তো রেজিস্টিভ ফোর্স নিয়ে কোনো ভ্যালু জানি না। রেজিস্টিভ ফোর্সের সাথে ম্যাস অ্যাক্সিলারেশনের আবার কি সম্পর্ক, রাইট? সো এটার জন্য আমাদেরকে যেটা করতে হবে, কি জানি আমরা জানি যে whatever the resultant force is that is equals to mass into acceleration, এটা আমরা জানি ফর শিওর। সো তাহলে mass into acceleration যদি হয় তাহলে ডাবল ফোর্স অ্যাপ্লাই করার জন্য কতটুকু আসছে? 3 into mass into acceleration, এই তো। তাহলে রেজিস্টিভ ফোর্সটা হচ্ছে আমাদের এখানে কনস্ট্যান্ট, তারা বলেই দিয়েছে। তাহলে এটার ভ্যালু কত? ইজিলি বের করে ফেলবো, বিকজ আমাদের এখানে যদি ম্যাসও বের করতে বলতো ওইটাও আমরা বের করতে পারতাম, রাইট? এনিওয়ে, সো চলেন আমরা সামনে দিকে অ্যাপ্রোচ করি। নাম্বার 12. A box is shown resting on the ground. Newton's third law implies that the four forces of equal magnitude are involved. These forces are labeled P, Q, R, S. Force P, Q act on the box. Forces R and S act on the earth. For clarity, for the forces are shown slightly separated. And actually, তো তারা কাজ করতেছে একই অ্যালাইনে, রাইট? একই অ্যালাইনমেন্টে। বাট এখানে একটু ডিফারেন্ট করে শো করানো হয়েছে যেন আমরা বুঝতে পারি যে চারটা ফোর্স এই লাইনে কাজ করতেছে এবং দ্যাট ডিফারেন্ট, বাট দে আর অ্যাকচুয়ালি অ্যাক্টিং ইন ওয়ান লাইন। হুইচ স্টেটমেন্ট অ্যাবাউট দ্য ফোর্স ইজ কারেক্ট? সো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ডি মাস্ট বি দি কারেক্ট অ্যান্সার, বিকজ এস ইজ ইকুয়াল টু S and equal and S equals to S is the equal and opposite force to the Q, and both are gravitational force. কেন? Because S is the gravitational pull of the box on the earth. বক্স আর্থকে যে ফোর্সে পুল করতেছে, দ্যাট ইজ এস। এন্ড অন দি আদার হ্যান্ড Q
Q is the weight force of the box, which means the gravitational pull of the earth on the box. তাহলে আমরা জানি যে gravitational pull between two forces are equal and opposite. সো এখানে তাহলে Q এবং S অপোজিট। বাকিগুলো কেন এখানে কারেক্ট না বলেন তো? বিকজ দেখেন এখানে আর দুটো ফোর্স রয়েছে P and R। P and R এর মধ্যে কোনো রিলেশনশিপ তারা দিয়েছে। P and Q আছে, QP আছে, R S আছে। P and R কিন্তু নাই। যদি P এবং R থাকতো তাহলে এখানে আমরা দেখতে পারতাম P is the force exerted by the box on the ground, right? And P is the normal reaction force and R is the action force on the ground, right? So ground যে ফোর্সটা এখানে এক্সপেরিয়েন্স করতেছে, that is because of the weight of the box, right? এবং গ্রাউন্ড তাকে কি করতেছে, আবার একটা রিপালসিভ ফোর্স দিতেছে, নরমাল রিঅ্যাকশন ফোর্স, যেটার জন্য বক্সটা গ্রাউন্ডের উপর স্টেবল রয়েছে। So thereby D is the correct answer, right? Number 13 আপনাদের পড়া উচিত, চেক করতে বলছে which collision is not elastic, right? So elastic or not elastic এটা বের করার জন্য আমরা যে ইকুয়েশনটা মাথায় নিয়েছিলাম, I hope you do remember the equation. আরহান বলেন তো ইকুয়েশনটা কি ছিল? লাঠিটা নিয়ে আসি তাহলে হয়তো মনে পড়বে। জি, লাঠি নিয়ে আসি, বলেন। What was the equation, বাবা? এখানে কি আপনার কোনো ম্যাথস দেয়া আছে দেখুন তো? Kinetic energy before, kinetic energy after, that is for the elastic collision. না স্যার ম্যাথ দেওয়া নাই। কোনো ম্যাথস দেয়া নাই, আপনি ডিসপ্লে বের করতে পারবেন না। ওই উপায়ে গেলে আপনি আটকায় যাবেন, তো তাহলে আপনি কি করবেন? আনলেস ম্যাথস দেয়া আছে, তাহলে কি আপনি সবগুলো ম্যাথস একটার পর একটা বসাই দিয়ে, হাফ এম ভি স্কয়ার বসাই দিয়ে তারপর আপনি এটা ক্যালকুলেট করবেন, নাকি আপনি অন্য কোনো ফর্মুলাতে যাবেন? এন্ড অন্য কোনো ফর্মুলাতে গেলে ওই ফর্মুলাটা কি? নাবিলা বলতে পারবা? What was the equation to cross check quickly whether this collision is elastic or not? Because এই কোশ্চেনটা আমি ইতিপূর্বে দুইবার ফেস করছি আরহানের সাথে। মুরাব্বাস আপনিও একবার দুইবার এটা ফেস করছেন, আপনি একবার ফেস করছেন কনফার্ম, এবং আরহান এটা দুইবার ফেস করছে, এটা আমি কনফার্ম। সো এখানে আপনাদের এটা পড়া উচিত। খেয়াল করেন, একটা কলিশন ইলাস্টিক অর নট ইলাস্টিক ঠিক করার জন্য আমাদের হচ্ছে রাইট ওয়ান ইকুয়েশন v2 minus v1 equals to u1 minus u2। তো খেয়াল করেন এখানে আমাদের যে কোনটা ইলাস্টিক না, এখানে আমরা দেখব কোনটা v2 minus v1 equals to u1 minus u2 না। আমরা চেক করি, let's start with number a। v2 হলো -2 and v1 হলো কত, -5। so minus 5 equals to u1 এর ভ্যালু কত আছে, 2, and u2 এর ভ্যালু কত আছে, minus 5। তো দেখেন এই সাইডে আসছে -2 plus 5 is +3, and right side আসছে 2 plus 5 is 7। so they are not equal, thereby option A is not showing the collision is elastic. Clear? Nabila, clear? Yes, sir. Okay, তাহলে আমরা সামনের দিকে অ্যাপ্রোচ করি, চলেন। Number 13 গেল, number 14 এ শুরু করি আমরা। Submarine has circular windows of diameter 0.30 meters. The window can experience a maximum external pressure of 660 kilopascal before they crack. What is the minimum external force needed to crack the window? So, of course, এখানে force, pressure এবং diameter আছে, তার মানে কি area. So P equals to F divided by A. So F equals to PA. প্রেসারের ভ্যালু কতটুকু, 660 কিলোপ্যাসকেল। এরিয়ার ভ্যালু কতটুকু জানি না, কি দেয়া আছে, ক্লু ডায়ামিটার দেয়া আছে। সো পাই r স্কয়ার অর্থাৎ পাই d/2 হোল স্কয়ার। যদি আমরা করে ফেলি তাহলে আমরা এখান থেকে কি বের করতে পারবো, আমরা এখান থেকে এরিয়াটা বের করতে পারবো। সো এরিয়ার সাথে প্রেসারটা মাল্টিপ্লাই করলে আমরা মিনিমাম এক্সটার্নাল ফোর্স পেয়ে যাব। এন্ড if you calculate you will get the correct answer. I think the correct answer is 47,000, around 47,000 আসে। So 14A, I think the correct answer. I'm going to check for Ashima's data. 14A is the correct answer, right? Okay, anyone needs the clarification to be showed? কাউকে শো করতে হবে ক্যালকুলেশনটা? নো স্যার। নাবিলা? No, sir. Okay, number 15. আপনি ইকুয়েশনটা লিখে রাখেন বাবা।
ইকুয়েশনটা লেখেন, 15 এর ইকুয়েশনটা লিখে রাখেন। বাসায় তো এগুলো সলভ করেন নাই, হোমওয়ার্ক ছিল কিন্তু সলভ করেন নাই, তাহলে তো হবে না, তাহলে কিছুই মাথার মধ্যে ঢুকবে না। হ্যাঁ, ক্লাসে আসবেন, যাবেন, কাজ হবে না কিন্তু। আর হ্যাঁ, না না না, পেপার 2 আপনি কেন সলভ করবেন? আপনার হোমওয়ার্ক ছিল 1 2 3টা, আপনি কেন একটা সলভ করবেন? আচ্ছা লেখেন, নোটসটা নিয়ে নেন কুইক। p equals to f by a, so f equals to pa, এভাবে লেখেন। so f equals to pa, right? so p এর ভ্যালুটা বসাই দেবেন এবং a এর ভ্যালুটা, এর ইকুয়েশন লেখেন pi r square, right? f, right, pi r square, ডায়ামিটার দেওয়া আছে, এখানে বের করে নিন। ওকে, four beams of same length each have three forces acting on them. Which beam has both zero resultant force and zero resultant torque? Zero resultant force মানে কি? Total upward forces equals to total downward forces. So দেখেন, মোটামুটি B, C এবং D এই সবগুলোতেই টোটাল আপওয়ার্ড ফোর্সেস, টোটাল ডাউনওয়ার্ড ফোর্সেস ইকুয়াল, এক্সেপ্ট ফর A। তার মানে কি, আমার অপশন A চিন্তা করার দরকার নেই, অপশন A বাদ। এবার দেখেন, তারপর তারা বলতেছে যে জিরো রেজাল্টেন্ট টর্ক। জিরো রেজাল্টেন্ট টর্ক মানে কি, আমার এখানে যে ডানে বামে আমি যে মোমেন্টটা পাবো, রাইট, সেন্টার অফ গ্র্যাভিটি থেকে ডান বামে যে আমি মোমেন্টটা পাবো, এই মোমেন্টটা আমার কি আসবে, ইকুয়াল হবে। সো খেয়াল করেন, আপনি ক্যালকুলেশন যদি করেন দেখবেন যে 42 times 50, which is force into perpendicular distance from the center of the gravity, and force which is 70 newton from the into perpendicular distance from the center of gravity, which is 30, because center of gravity ডানে বামে যদি কোনো ফোর্স আপনি অ্যাপ্লাই না করেন, then it will be balanced, right? আপনি ডানে বামে যখনই ফোর্স অ্যাপ্লাই করতেছেন তখন এটা কি করবে, ইমব্যালেন্স হওয়ার চেষ্টা করবে। সো মাল্টিপ্লাই করলে আসে अराउंड 2100 নিউটন সেন্টিমিটার in either side, thereby the resultant torque is zero. অন্য যে কোনো একটা ক্যালকুলেট করে দেখেন, এখানে দেখেন this is 2100 for B in the right side. On the other hand, the left side is more than just around, let's say 50 into 30, কত আসে দেখেন তো, 1500 আর 5 6 30, হ্যাঁ এখানে আসতেছে 1800, 1800 নিউটন সেন্টিমিটার, রাইট সাইড আসতেছে 2100 নিউটন সেন্টিমিটার, so they are not balanced, right? সি তে দেখেন 28 into 50, right? 28 into 50 কত আসে, 1500 থেকে 100 1400, right? 1400. On the other hand, 30 into 35 is 1050, right? So 1050 নিউটন সেন্টিমিটার, তাহলে একদিকে 1400 নিউটন সেন্টিমিটার, অন্যদিকে 1050 নিউটন সেন্টিমিটার, thereby they are not equal. So তাহলে এখানে কি আসবে, রেজাল্টেন্ট টর্ক আসবে, যেটা আমরা চাই না। আমরা কি চাই, আমাদের কোশ্চেন কি চাই, জিরো রেজাল্টেন্ট টর্ক। সো জিরো রেজাল্টেন্ট টর্ক কোনটার জন্য আমরা পেলাম, অপশন ডি এর জন্য। at the same time it has to be also zero resultant force, যেটা আমরা আগেই চেক করেছি সবার আগে, এবং আমরা বের করেছি zero resultant force is applicable for B, C and D, but D is the only one where zero resultant force is there and zero resultant torque is there, thereby this is our purpose, আমরা আমাদের কারেক্ট অ্যানসারটা পেয়ে গিয়েছি। any question Arhan? No, let's go to 16. 16 is pretty easy, I would like to say the easiest among the all. An air conditioning unit is supported by a rigid beam PQ as shown. AC থেকে সাপোর্ট করে রাখা হয়েছে PQ বার দিয়ে ওয়ালের সাথে, দেখছেন না এরকম ক্ল্যাম্প? ওকে, which diagram shows the direction of the horizontal and vertical forces acting on the ends of the beam? So এখানে যে ফোর্সটা এয়ার কন্ডিশন ডাউনওয়ার্ড ডিরেকশনে অ্যাপ্লাই করতেছে, রাইট, এই ডাউনওয়ার্ড ডিরেকশনে ফোর্সটা কেমন, তার আগে আমরা একটু মোটামুটি একটা বোঝার চেষ্টা করি। তো ডাউনওয়ার্ড ডিরেকশন ফোর্সটা হচ্ছে এক্স্যাক্টলি পি থেকে ডাউনওয়ার্ড ডিরেকশনে, এই তো। সো যদি এটাই হয় পি থেকে ডাউনওয়ার্ড ডিরেকশনে, তাহলে এটা হচ্ছে কি তার কি কম্পোনেন্ট, তার ভার্টিক্যাল কম্পোনেন্ট। এট দি সেম টাইম এখানে কিন্তু সে একটা হরাইজন্টাল কম্পোনেন্টও এক্সপেরিয়েন্স করতেছে, বিকজ দি ফোর্স ইজ অ্যাক্টিং ইন ডাউনওয়ার্ড। তাহলে ডাউনওয়ার্ড ডিরেকশনে যদি তার ফোর্স কাজ করে, তাহলে তার এখানে যে ফোর্সেস গুলো ইন জেনারেল কাজ করবে, downward force will be exactly like this and horizontal force will be rightward, right? এবার দেখেন নিচের যে পিটা কিউটা রয়েছে, কিউ এ গিয়ে ফোর্সটা কেমন হবে, কিউ এ গিয়ে ফোর্সটা দেখা যাবে যে the pull is downward in this way, right? তাহলে if it is the case, তাহলে আমাদের beam কি ফোর্স এখানে এক্সপেরিয়েন্স করতেছে, beam force experience করতেছে from the wall, right or wrong?
সো ওয়াল থেকে যে সে ফোর্সটা এক্সপিরিয়েন্স করবে, it will be vertically upward at the bottom part and horizontally leftward, right or wrong? এই তো শেষ। দেখেন এটার সাথে কোনটা ম্যাচ করে। I think it is B. Yes, B. So B is the correct answer. Anyone needs clarification? Any further clarification required? Arhan, No. Nabila? Yes, sir. ওকে, তাহলে চলুন আমরা একটু আমাদের নেক্সট কোশ্চেনটাতে চলে যাই। কোশ্চেন নাম্বার 17, হাইড্রোলিক পাওয়ার স্টেশন। পড়েন তো আরহান লাউডলি। Hydroelectric power station uses the gravitational potential energy of water to generate electrical energy. In one particular power station, the mass of water flowing per unit time is 1.5 kilograms per second. The water falls to a height of 120 meters. The electrical power generated is 100 megawatts. What is the efficiency of the power station? Is it difficult? আরহানের জন্য ডিফিকাল্ট। আরহান বলবে যে স্যার একটু শো করেন। কারণ কি আমি বলবো যে আপনাদের কাউকে কি শো করতে হবে, আরহান বলবে যে জি স্যার আমার একটু শো করতে হবে। আচ্ছা চলেন, এই টাইপের ম্যাথ কিন্তু মানে খেয়াল করেন না। হ্যাঁ, কেন ওয়াই ইজ প্রেডিক্টেবল? বিকজ আপনি বাসায় পড়াশোনা করেন। কারণ বাসায় যদি পড়াশোনা না করেন তাহলে যে কোশ্চেনগুলো আমরা সলভ করে ফেলছি এটা কিন্তু আপনি আটকায় যাবেন। তো খেয়াল করেন আমরা কিন্তু এই রিলেটেড কোশ্চেন সলভ করছি। তাহলে আমাদের কি বলছেন, mass flowing per unit charge, this is m divided by t given কতটুকু 1.5 into 10 to the power 5, right or wrong? So 1.5 into 10 to the power 5 kg per second. So বুঝতে পারছেন it is not mass, it is mass per time. আর কি দেয়া আছে, height দেয়া আছে 120 meters. আর কি দেয়া আছে, output power, right? Or let's say this is the power out. কতটুকু দেওয়া আছে বাবা? 100 megawatts. এই তো কি বের করতে বলছে, এফিশিয়েন্সি। তো এফিশিয়েন্সি যদি আমরা বের করতে চাই, এফিশিয়েন্সি বের করার পর কি থাকবে, আউটপুট পাওয়ার আউটপুট ডিভাইডেড বাই পাওয়ার ইনপুট। আর পাওয়ার আউটপুট জানি, পাওয়ার ইনপুটটাকে জানি, পাওয়ার ইনপুট জানি। তাহলে হাইড্রো ইলেকট্রিক পাওয়ার স্টেশনটা আমার কি, পানিটা কি করতেছে, পানিটা উপর থেকে এসে পড়তেছে, রাইট? কত উপর থেকে বাবা? পানিটা পড়ছে 120 মিটার উপর থেকে। তাহলে কি এনার্জি নিয়ে এসে পড়তেছে, কাইনেটিক এনার্জি। কাইনেটিক এনার্জি কতটুকু এখানে উপর থেকে আসছে, কাইনেটিক এনার্জি তার জিপি থেকে। জিপি কতটুকু, জিপি হলো mgh। তাহলে ইনপুট পাওয়ারটা কি, পাওয়ার হচ্ছে mgh ডিভাইডেড বাই t, রাইট অর রং? তো দেখেন আপনি m বাই t অলরেডি জানেন, তাহলে gh মাল্টিপ্লাই করে আপনি পাওয়ার পেয়ে যাবেন। সব থেকে লিখতেছেন আউটপুট পাওয়ার output equals to m by t gh, this is the input power, ঠিক আছে? তাহলে দেখেন আপনি এখানে সবগুলো ভ্যালু বসায় দেন। আউটপুট পাওয়ার 100 মেগাওয়াটস, 100 into 10 to the power 6 watts। m by t দেখা যাচ্ছে আপনার 1.5 into 10 to the power 5। g এর ভ্যালু জানেন 9.81, and আপনি জানেন যে এখানে h এর ভ্যালু হলো 120 মিটার টাইমস 100। that's it। এই তো কথা সেটা কিন্তু টাইমস 100 কিন্তু হবে এখানে, রাইট? এগুলো আমার দেয়া আছে। easy, right? 10 to the power 5, 10 to the power 6 কাটলে আসবে 10, এই 0 কেটে যাবে, এখানে আছে 12, এখানে আছে 100, 1.5, 9.5, কত আসলে 1000, সরি 10,000 ডিভাইডেড বাই 12 into 9.81 তাতে বল, এই তাড়াতাড়ি বলেন না, 5 পয়েন্ট সামথিং আসলে। কত আসছে দূর, ভালো করে 7.8 জীবনও আসবে। আমি হ্যাঁ বলেন, আমাকে দেন। প্রথমত হচ্ছে আমরা উপরে কি পেয়েছি, তো আমাদের লেখা ঠিক আছে 100 মেগাওয়াট। 100 মেগাওয়াট নিচে ছিল 1.5 into 10 to the power 5, রাইট?
10 to the 5, right? So আমরা 10 to the 5, 10 to the 6 কে 10 থাকি, A0 কে বক্তব্য থাকতেছে 10,000 divided by 1.5 into আর কি আছে 1 আসে না 1 প্রেস করলে আসতে চাইছে 1.5 আর কি 9.81 আর এর কি 12 56.67 so 57% is the correct answer বুঝতে পারেন না এরকম কেউ আছে বুঝতে পারেন না এরকম কেউ আছেন নাবিলা মুরাব্বাস No, sir. ওকে তাহলে চলেন আমরা পরের কোশ্চেনে সুইচ করি ইজি রাইট ইজি সব কোশ্চেন ইজি এগুলো তো আসলে ও লেভেলের ম্যাথস বাবা এখানে এই লেভেলের কিছু নাই তো এখন পর্যন্ত তো এই লেভেল কিছু পাইলাম না সব ও লেভেল an engine transforms thermal energy into mechanical work the engine takes in thermal energy q in from a heat source and give out thermal energy q out to a heat sink producing useful work w what is the efficiency of the engine work easy বলুন তো কোনটা কারেক্ট অ্যান্সার again efficiency কি output divided by input right or wrong so আপনি এখানে আপনার পারপাসটা কি আপনার পারপাসটা আপনি কি করতে যাচ্ছেন থার্মাল এনার্জি ইনটু মেকানিক্যাল ওয়ার্ক এই তো সো আপনি এখানে দেখেন বলে দিয়েছে ইউজফুল ওয়ার্ক হচ্ছে আমার ডাব্লিউ রাইট সো ডাব্লিউ ডিভাইডেড বাই সামথিং হবে যেটা দেখেন চারটা অপশনের ক্ষেত্রে বলে দিয়েছে বিকজ ডাব্লিউ ইজ দি আউটপুট এনার্জি যেটা আমি চাই আউটপুট ডিভাইডেড বাই ইনপুট এনার্জি যেটা আমি এখানে দিচ্ছি ওইটাই হবে আমার এফিসিয়েন্সি ইনপুটে আমি আসলে কি দিচ্ছি দেখেন তো the engine takes in thermal energy q in from a heat source and gives out thermal energy q out to a heat sink producing useful work w তাহলে আপনার সিঙ্কে যেটা আউটপুট এটাকে আমরা চাই নাকি আমরা চাই যে ইউজফুল ওয়ার্কটা আসুক w ইউজফুল ওয়ার্ক যদি w আসে দিস ইজ মাই ইউজফুল পাওয়ার রাইট তাহলে ইনপুটটা কি q in যেটা আমি আসলে দিচ্ছি সো w divided by q in thereby the correct answer so c is the correct answer that's it is it any question পরেরটাতে চলে যাচ্ছি a track of mass 500 kg moves from the rest at top of a section of track 400 meters along the 30 meters height as shown the frictional force খেয়াল করেন that is a frictional force here right so frictional force acting on the track is 250 newton throughout its journey what is the final speed of the track so final speed of the track বের করবেন আপনি কেমনে খেয়াল করেন এখানে speed of the track কেন আসবে বলেন তো এই ট্র্যাকটা কেন নিচের দিকে নামবে প্রথম কোশ্চেন গ্র্যাভিটেশনাল যে পটেনশিয়াল এনার্জি রয়েছে এটার জন্য সে নিচের দিকে নামবে তো তাহলে গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল এনার্জি কত ইকুয়েশন কি mgh মাস কত হাইট কত 30 মিটার তাহলে এই যে mgh বের করলে আমি ইনিশিয়াল এনার্জিটা পেয়ে গেলাম এই এনার্জিটা কিসে কনভার্ট হচ্ছে কাইনেটিক এনার্জিতে কতটুকু কাইনেটিক এনার্জিতে কনভার্ট হবে যেটা ফ্রিকশনকে ওভারকাম করার পর বাকি থাকবে ওইটা হলো কাইনেটিক এনার্জিতে কনভার্ট হবে রাইট অর রং তাহলে আপনার এখানে ফ্রিকশন কতটুকু আছে বলেন তো হ্যাঁ 250 নিউটন ইজ দ্য রেজিস্টিভ ফোর্স তাহলে এই রেজিস্টিভ ফোর্সের জন্য আমার ওয়ার্ক ডান কতটুকু ওয়ার্ক ডানের ইকুয়েশন কি ফোর্স ইনটু perpendicular distance ফোর্স ইনটু ডিসটেন্স মুভড সো ফোর্স ইনটু ডিসটেন্স মুভ এই কতটুকু ডিসটেন্স লরিটা মুভ করতেছে 400 মিটার তাহলে আপনি ফোর্স অ্যাপ্লাই করতেছেন রেজিস্টিভ 250 400 মিটার তাহলে হচ্ছে তার ডিসটেন্স এটা কি তার রেজিস্টিভ তার যে ফ্রিকশনাল ফোর্স এটার জন্য এটার কাজ তাহলে বাকি কাজটা কিসে কনভার্ট হবে কাইনেটিক এনার্জিতে তাহলে কাইনেটিক এনার্জির ইকুয়েশন কি হাফ এম ভি স্কয়ার ওইখান থেকে আপনি বের করে ফেলবেন সো খেয়াল করেন আমি শো করতেছি ক্যালকুলেশনটা ইজি সব ইজি লো লেভেলের কোশ্চেন বা আপনাদের জন্য সব দেখাচ্ছি সমস্যা নেই তারপরেও আপনারা ভালো রেজাল্ট করেন সো যে ট্র্যাকটা নিচে থেকে নামতেছিল এই ট্র্যাকটা
at a certain angle incline কত ডিগ্রি অ্যাঙ্গেলে ইনক্লাইন এটাও যদি বলে দিত বুঝতাম যে না তারা আপনাদের জন্য কোশ্চেনটাকে কমপ্লেক্স করে দিয়েছে নাও অত কমপ্লেক্স আপনাদের জন্য করে নাই আপনাদের কত কমপ্লেক্স চিন্তা করতে হবে তারা আপনাদেরকে বলছে ঠিক আছে এটা একটা স্লপ এটা কতটুকু 400 মিটার একটা স্লপ যেটা কতটুকু হাইটে আছে ইয়া থেকে 30 মিটার হাইটে আছে সো ইট ইজ 30 মিটার হাই ফ্রম দি গ্রাউন্ড দেন এখান থেকে একটা ট্রাক কি করতেছে নিচে নেমে আসতেছে এই পর্যন্ত এইখানে তার ফাইনাল ভেলোসিটিটা কত এটা আমাদেরকে বের করতে হবে সো আমরা জানি যে সে এনার্জিটা আসতেছে কোথা থেকে না জিপি থেকে তো এই কাইনেটিক এনার্জি যেটা সে পাবে দ্যাট উইল বি জিপি মাইনাস দি ওয়ার্ক ডান এগেইনস্ট ফ্রিকশন রাইট অর রং তাহলে তার জিপি কতটুকু দেখেন জিপি হচ্ছে তার এমজিএইচ ব্যাস কত 500 জি কত 9.81 এইচ কত 30 মিটার দ্যাটস ইট so this is আপনার জিপি মাইনাস আপনার ওয়ার্ক ডান এগেইনস্ট ফ্রিকশন কতটুকু 250 নিউটন হচ্ছে আমার ফোর্স টাইমস 400 মিটার হচ্ছে আমার কি ডিসটেন্স রাইট তাহলে মাল্টিপ্লাই করে ফেলুন কত আসে কুইক 500 into 30 into 9.81 minus 250 into 400 কত আসে পুরো সাবট্রাক্ট করে দেখছেন এটা মাইনাস এটা কত আসে 47,150 তো আচ্ছা so this is equals to what half mv square কেমন করুন this is the kinetic energy if it is the kinetic energy what is the velocity the velocity is nothing but 2 into that divided by m square root so আমি এখানে square root করব 2 times the answer 47,150 excuse me divided by the mass which is 500 আপনি এখানে রেজাল্ট যেটা আসবে এটা আপনার आंसर শেষ ইজি ক্লিয়ার পুরাপাস নাবিলা আরহান সবাই ক্লিয়ার Yes, sir. তাহলে आंसर কোনটা আসে একটু বলেন আমাকে পাইছেন আরহান পাইছেন आंसर তাড়াতাড়ি করুন দেখেন आंसर আসবে around 14 a should be the হ্যাঁ a right 14 আসে exactly না আপনার ভুল দেখাইতেছে আপনার ক্যালকুলেশন করার অ্যাপ্রোচ আপনাকে শেখাইতে হবে আপনি ক্যালকুলেটর ইয়ে চেঞ্জ করবেন এই ক্যালকুলেটর ওকে আমরা সামনের দিকে আগাচ্ছি নাম্বার 20 আপনি বাসায় রেকর্ডিং দেখে ক্যালকুলেটর প্রপারলি ইউজ করবেন হ্যাঁ নাম্বার 20 which condition must apply for the work done by an expanding gas to be density into change in volume okay where density is the pressure of the gas and delta V is its change in volume কি বলতেছে which condition must be applied for the work done by an expanding gas to be rho delta V কি হবে তাহলে বলেন the pressure must be constant pressure constant না থাকলে তো আপনি এখানে খেয়াল করেন আবার খেয়াল করেন which condition must be applied for the work done by an expanding gas to be rho delta V where sorry P delta V P is the pressure of the gas and delta V is its change in volume so work done by the expanding ইয়া যদি আমি বের করতে চাই প্রেসার যদি আমার এখানে কনস্ট্যান্ট না থাকে তাহলে ডেল্টা V যেটা আসে এটা আমি ক্যালকুলেট করব কিভাবে কিসের ভিত্তিতে right or wrong so pressure must be constant and temperature যে এফেক্ট এখানে আসতেছে টেম্পারেচার এখানে অ্যাপ্লাইড হবে কি হবে না এটা আমাদের মানে it's not a condition here why because মানে আপনি ওয়ার্ক ডান বের করতেছেন from pressure and delta এই দুটো মাল্টিপ্লিকেশন থেকে রাইট so delta V মানে কি change in velocity volume and P is where pressure must be there by constant because আপনি মেজার করতেছেন delta V so delta V মানে কি ভলিউমে চেঞ্জ আসতেছে তো ভলিউমে যদি চেঞ্জ আসে তাহলে আপনি ভলিউম মেজার করতে গিয়ে যদি আপনার প্রেসারটা এদিকে দিক হয়ে যায় তাহলে আপনার ইকুয়েশনে আপনার ডেল্টা P ডেল্টা V এটা বসাইতে হবে রাইট রাদার
Equation is P delta V যেখানে আমার of course pressure must be constant to calculate the delta V or to measure the delta V and calculate and thereby to get the work done for expanding gas or by an expanding gas. Clear? বাকিরা clear? Yes, sir. আচ্ছা তাহলে আমরা 21 থেকে শুরু করি. A metal wire is stretched to breaking point and the force extension graph is plotted. Which graph is correctly labeled with the elastic region, the plastic region and the area representing the work done to stretch the wire until it breaks? Okay, so খেয়াল করেন কোনটা আমাদের এখানে কারেক্ট অ্যান্সার? A metal wire is stretched to breaking point and force extension graph is plotted. Breaking point পর্যন্ত রিচ করানো হয়েছে এবং ফোর্স এক্সটেনশন গ্রাফটা আমাদেরকে প্রেজেন্ট করানো হয়েছে. এবার বলতেছে তারা আমাদের কোশ্চেনে যে which graph is correctly labeled with the elastic region and the plastic region and the area representing the work done to stretch the wire until it breaks. So দেখেন elastic এবং ডি বলতেছেন আপনি ইলাস্টিক রিজন. সো ইলাস্টিক রিজন আপনি বলতেছেন এই পর্যন্ত যেটা সবগুলোই বলছে. প্লাস্টিক রিজন, ইয়েস দিস ইজ দি প্লাস্টিক রিজন বিকজ এখান থেকে পার্মানেন্ট ডিফর্মেশনটা শুরু হয়েছে যে ইল পয়েন্টের পরে. হিয়ার ইজ দি ইল পয়েন্ট, রাইট? সো এরপর থেকে প্লাস্টিক রিজনটা শুরু হবে, দ্যাটস কারেক্ট. যেটা আপনার অপশন বি এর জন্য কারেক্ট না, বাট অপশন এ, সি, ডি তিনটার জন্য এটা কারেক্ট. বাট এখানে দেখেন ওয়ার্ক ডান যেটা, রাইট? ওয়ার্ক ডান কেন আমাদের ডি, কেন আমরা সি বলতেছি না ওয়ার্ক ডান, কেন আমরা এ বলতেছি না ওয়ার্ক ডান? বিকজ সি তে কেন ওয়ার্ক ডান বলতেছি না এটাকে? বিকজ এখানে সি কে যে ইলাস্টিক পটেনশিয়াল লাইক ইলাস্টিক রিজন যেটা রয়েছে এটার জন্য এখানে কোনো ওয়ার্ক ডান শো করা হয় নাই. whereas এটা এক্সটেন্ড করার জন্য আমাকে কাজ করতে হবে. rather the whole area under the graph is actually the work, right? It's easy, all level question. আর কোন ক্লারিফিকেশন আপনাদের এখানে দরকার? নাবিলা? ওকে, তাহলে আমরা একটু পরের কোশ্চেনটাতে চলে যাচ্ছি. পড়েন আঘাত নাম্বার 22. A copper wire hangs vertically from a fixed point. A load is attached to the lower end of the wire, producing an extension X. The wire obeys Hooke's law. Which single change gives an extension load? Okay, so copper wire hangs vertically from a fixed point. A load is attached to the lower end of the wire, producing an extension X. The wire obeys Hooke's law. Which single change gives an extension of 2x? বলেন তো কোনটা? Of course আপনি আপনার ক্রস সেকশন এরিয়াটাকে হাফ করে দিবেন, বিকজ আপনি ক্রস সেকশন এরিয়াটা হাফ হয়ে গেলে আপনার এক্সটেনশনটা ডাবল হবে. কেন? because it's obeys Hooke's law. Force into extension. So extension যদি ডাবল হয়ে যায় তাহলে আপনাকে কি করতে হবে? ক্রস সেকশন এরিয়াটাকে হাফ করে ফেলতে হবে. ক্রস সেকশন এরিয়া হাফ করে ফেললে কেন আপনার ফোর্স এক্সটেনশনটা ডাবল এটা ওবে করবে? বিকজ Hooke's law ওবে করবে, বিকজ আপনি এক্সটেনশনটাকে ডাবল করছেন. খেয়াল করেন what is the work done or what is the equation? F equals to k delta x. Force equals to the spring constant times the extension. So আপনি যখন এক্সটেনশনটাকে ডাবল করে দিচ্ছেন to make the Hooke's law constant, then k equals to f divided by delta x. আপনি delta x টাকে কি করছেন? দুই গুণ বাড়াই দিয়েছেন. delta x টাকে যদি আপনি দুই গুণ বাড়াই দেন তাহলে আপনার ক্রস সেকশন এরিয়াটাকে ডেফিনেটলি চেঞ্জ করতে হবে যেন আপনার ইকুয়েশনটা কি থাকে, ব্যালেন্স থাকে এবং আপনার Hooke's lawটা কনস্ট্যান্ট থাকে. ওকে, আরেকবার একটু পড়েন. A copper wire hangs vertically from a fixed point. Copper wire vertically hang করা হয়েছে. A load is attached to the lower end of the wire, producing an extension X. একটা লোড আপনি এখানে অ্যাপ্লাই করছেন কিসের জন্য? producing an extension X. এই ফোর্সের জন্য আপনি ফোর্স কিন্তু কনস্ট্যান্ট, রাইট? আপনি এক্সটেনশন পাইছেন কি X. The wire obeys Hooke's law. তার মানে ফোর্স এক্সটেনশনটা আপনার কি থাকবে? কনস্ট্যান্ট থাকবে. Which single chain gives an extension 2x? আপনি যদি আপনার লোডটাকে ডাবল করতেন, লেটস সে ডাবল দি লোড, এরকম কোন অপশন কি আছে যে এক্সটেনশন ডাবল হবে? নাই তো, সব জায়গায় হাফ 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 হাফ.
তার মানে ডাবল লোডের কোনো অপশন এখানে নাই। সো লোড ডাবল করতে না পারলে আপনি কি আপনার এক্সটেনশনটাকে ডাবল করতে পারবেন? পারবেন যদি আপনি আপনার আপনার যে কপার ওয়্যারটা রয়েছে এই কপার ওয়্যারটার ক্যাপাসিটিটাকে ইয়ে করে দেন, লাইক কপার ওয়্যার আপনি থিন করে দেন, তাহলে এটা অল্প লোডে বেশি এক্সটেন্ড হবে। কতটুকু থিন করবেন? হাফ করে ফেলবেন। ক্রস সেকশন এরিয়া হাফ করার অর্থই হচ্ছে যে আপনি সেম ফোর্সের জন্য আপনি ডাবল এক্সটেনশন পাবেন। সো আপনি অলরেডি ডাবল এক্সটেনশন এখানে পাইছেন, যেটা আপনাকে কন্ডিশন দিয়ে দিয়েছে, রাইট? সো 22 নিয়ে কারো কোনো কোশ্চেন ফার্দার? নো। আমাদের হাতে 1 মিনিট আছে, আমরা আরেকটা কোশ্চেন সলভ করব। 23. The table shows the wavelength of 5 electromagnetic waves. Which row correctly identifies the principal radiation for each these wavelength? So এটা অ্যাকচুয়ালি একটু দেখার বিষয়, বিকজ এটা আপনারা যদি আপনাদের এটা মনে না থাকে তাহলে কিন্তু আপনারা এটা পারবেন, রাইট? সেটা একটু ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম থেকে ও লেভেলে এটা আমাদেরকে তারা বলে, এটা একটু মাথার মধ্যে নিয়ে নিতে। সো দেখেন আপনারা সিরিয়ালটা যদি একটু খেয়াল করেন, রেডিও ওয়েভ, মাইক্রোওয়েভ, ইনফ্রারেড, এক্স-রে, গামা রে, দ্যাট ইজ দি সিরিয়াল, রাইট? সিরিয়াল অনুযায়ী মোটামুটি কারেক্ট আছে কোনটা? নাম্বার দেখেন এ যদি বলি উল্টা দিক থেকে কারেক্ট, নাম্বার বি যদি বলি রেডিও ওয়েভ, মাইক্রোওয়েভ, ইনফ্রারেড, এক্স-রে, গামা রে এদিক থেকে কারেক্ট। অন্যদিকে দেখেন সিরিয়ালটা কিন্তু উল্টাপাল্টা হয়ে গেছে সিডির জন্য, রাইট? তাহলে সিডির ক্ষেত্রে যদি সিরিয়াল উল্টাপাল্টা হয়ে গিয়ে থাকে, সিডি কারেক্ট হবে না, এ বির মধ্যে যে কোনো একটা কারেক্ট হবে। তো দেখেন which row correctly identifies the principal radiation for each of these wavelengths? কোনটার ওয়েভলেন্থ হাই